লাল শাড়িতে পুরো বোম যাচ্ছে। হ্যাঁ ওই ওই কোথায় যাচ্ছ গো? হ্যালো স্যার। হ্যাঁ বলুন। এক মিনিট স্যার। স্যার এই দেখুন স্যার, এটা একাকী পুরুষের সমস্যার সমাধান, যেটা কাপড়কে এমনভাবে ধোয় যে খুব বেশি রগড়ানোর প্রয়োজন হয় না। আসুন। হ্যাঁ, খুলুন না। সোনা, ওঠো না, ওঠো না সোনা। কনিকা প্লিজ, শক্তি নেই আমার আর। কাল রাতেই তো আর শক্তি নেই আমার। একটু বোঝার চেষ্টা করো, অনেক বয়স হয়ে গেছে আমার, আর সম্ভব নয় আমার পক্ষে। সোনা, আমার ফিলিংসটা একটু বোঝো। কোথায় যাচ্ছ? হ্যাঁ, গুড মর্নিং দাদা। গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং। আর তোমার কাজ বাবা? একদম ঠিকঠাক চলছে। কোনো অসুবিধা হলে আমাকে বলবে। গুড মর্নিং ডার্লিং। গুড মর্নিং। একটুও কি লজ্জা শরম নেই? সবার সামনে এরকম করাটা কি খুব দরকার? কেন হিংসে হচ্ছে? কারণ তোমার জীবনে কেউ নেই যে এসব করবে, আর আমার জীবনে আছে। নির্লজ্জ মেয়ে। রিয়া, এইভাবে কথা বলছো মায়ের সঙ্গে? ড্যাড, ও আমার মা নয়, আর আমার মা চলে গেছেন আজ 5 বছর হয়ে গেছে। ও শুধু আমার কাছে তোমার বিয়ে করা বউ, ব্যাস। ও ঠিক কথাই বলছে বাবা। এই মহিলা শুধুমাত্র আমাদের জন্য তোমার স্ত্রী, আর কিছু নয়। আর এমনিতেও যে নিজের থেকে বয়সে এত বড় কাউকে বিয়ে করে, তার থেকে তুমি কি আশা করতে পারো? ওর থেকে বেশি কিছু আর আশাও করা যায় না। আর কোনো বোকাও দেখে না সেও এটা বলতে পারবে ও তোমায় কেন বিয়ে করেছে। রিয়া, কারণ আচ্ছা, কেন করেছি? আমি নিজে রোজগার করি, তোমার বাবার টাকার উপর ভরসা করে বসে থাকি না। বুঝেছো তোমরা? চুপ করো সবাই। মাথা ঠান্ডা করো। আই এম সরি। সরি ড্যাড। সরি বাবা। যাই হোক, সকাল সকাল নিজের মুডটা খারাপ করতে চাই না। ড্যাড, আমার কিছু টাকা লাগবে। থ্যাংক ইউ ড্যাড। বাই। বাই বাই। বাই দাদা। বাই বাই। ঠিক আছে, আই এম ডান। বাবা, অফিস যেতে একটু দেরি হবে। ঠিক আছে বাবা, কোনো ব্যাপার না। ডার্লিং, আমার না কিছু টাকার প্রয়োজন আছে। আরে কালকেই তো তুমি নিলে। তো খরচা হয়ে গেছে। এত যদি তোমার খরচা হয় আমি দিতে পারবো না।
কি খরচা করেছি? তুমি তো নিজের ছেলে মেয়েদের কাছে কোনো হিসেব চাও না। ওরা তো যখন চায় তখনই দিয়ে দাও, আর আমি চাইলে তখনই। ওরা আমার সন্তান, তোমার খরচা ওদের চাইতে অনেক বেশি। টাকা পয়সার জন্য আলাদা করে কাউকে দেখি না। আমার সন্তানদের এসব পছন্দ নয়। ওদের যেরকম খরচা দিই তুমিও সেই রকমই পাবে। আরে কি করছো তুমি এটা? আরে থামো এবার। তোমার সাহস কি করে হলো এরকম একটা কাজ করার? এরকম কেন করছো? তুমি আর আমি দুজনেই যুবক চুপ করো। যুবতী। লজ্জা করছে না এরকম কথা বলতে তোমার? লজ্জা কিসের? এটা তো ভালোবাসা। করণ আর কণিকা। ওয়াও, যদি তোমার সাথে আমার বিয়েটা হতো তাহলে আমি টাকা আর বিছানার সুখ দুটোই পেয়ে যেতাম। আরে আমার বাবার স্ত্রী তুমি। তুমি আমার মায়ের জায়গায়, বুঝতে পেরেছো? কি বললে? মা? তুমি তো আমাকে মা বলে ডাকতে না, কণিকা বলে ডাকতে। শুধু কণিকা। আরে ভুলে যাও। আমাকে নিজের মতন দুশ্চরিত্র মনে করেছো? করণ, চরিত্রের কথা অন্তত তুমি বলো না। যদি তোমার ভিডিওটা তোমার বাবাকে দেখিয়ে দিই না, চরিত্রের সার্টিফিকেটটা তোমার বাবাই তোমাকে দেবেন, তোমাকে এই বাড়ি থেকে বাইরে বের করে। করণ, ভুলে যাও না সবকিছু। শুধু করণ। লাল শাড়ি আজ যাওয়ার কি প্রয়োজন আছে? হ্যাঁ, আমার টাকা চাই, তাই যেতে তো হবেই। কিন্তু আমি অন্য একটা কাজের জন্য এসেছিলাম। আচ্ছা, আমি জানি তুই কোন কাজে এসেছিস। যা, গিয়ে করে নে নিজের কাজ, তারপর না হয় যাব। জীবনের মজা লুটে নে। তুই ভালো আছিস রে, বর মরে যাওয়ার পরেও সব সুখ পাচ্ছিস। আর আমাকে দেখ, আমার জীবনে আর এত সুখ কোথায়। যা যা। করছো? কণিকা বাড়িতে আছে। তানিয়া, সরি চলো। ব্যাগটা নিয়ে নে। কোন বাড়িটা? ওই যে ওইটা। শিওর এটাই তো? হ্যাঁ এটাই। তুই আমায় সন্দেহ করছিস? কতদিন আমরা এই ব্যবসায় আছি। না না, তা নয়, আমি শুধু। আচ্ছা ওসব বাদ দে, চল এখন তাড়াতাড়ি যাই। ও হয়তো বাড়িতে একাই আছে। চল। হ্যালো স্যার। হ্যাঁ বলুন।
এক মিনিট স্যার। স্যার এই দেখুন, স্যার এটা একাকী পুরুষের সমস্যার সমাধান, যেটা কাপড়কে এমনভাবে ধোয় যে খুব বেশি রগড়ানোর প্রয়োজন হয় না। স্যার আমি সত্যি কথা বলছি, আপনি একবার ব্যবহার তো করে দেখুন। আরে বাহ, কিন্তু আমি তো আসলে ওয়াশিং মেশিন ইউজ করি। কি স্যার, আপনিও ওয়াশিং মেশিন ব্যবহার করেন? যে মজা বালতিতে কাপড় ভিজিয়ে তার মধ্যে ফেনার সাথে খেলতে যেমন লাগে, সেই মজা ওয়াশিং মেশিনে কি করে পাবেন? স্যার ডেমো দেখাবো? কিন্তু কিন্তু কি স্যার, ডেমো দেখানোরই তো কথা বলছি। চলো তাহলে আজ দেখাই যাক, এসো। হ্যাঁ, আপনার বাড়িটা খুব সুন্দর। স্যার বাথরুমে যাওয়া যাক? না, তোমরা এখানেই দাঁড়াও, আমি বালতি নিয়ে আসছি। ঠিক আছে। খুলুন না শার্ট। বেশি রগড়ানোর প্রয়োজন হয় না, আস্তে আস্তে করলেই হয়ে যাবে। তাড়াতাড়ি করো। ধন দৌলতের নেশা এক এমন নেশা যার কবলে একবার পড়লে সেখান থেকে বেরিয়ে আসা খুবই মুশকিল। আর কণিকার মতো মহিলারা এই নেশায় ডুবেই এমন এক ব্যবসার সাহায্য নিল, যার মাধ্যমে কত অসহায় মানুষ, সৎ মানুষ আর এমন সব মানুষ যারা আর্থিকভাবে তেমন সচ্ছল নয়, নিজেদের সংসার চালায়। বাড়ি বাড়ি গিয়ে কিছু বিক্রি করা খুবই কঠিন এবং খুবই পরিশ্রমের কাজ, আর অনেক মানুষের সংসার কেবলমাত্র এর উপরই নির্ভরশীল। কিন্তু কণিকার মতো মানুষেরা এই ব্যবসাকে অসৎভাবে ব্যবহার করে এদের ওপর সাধারণ মানুষের বিশ্বাস নষ্ট করে দেয়। তানিয়া আর কণিকা নিজেদের লোভ চরিতার্থ করতে যে রাস্তা বেছেছিল তা অত্যন্ত ঘৃণ্য, আর ওদের এই ধরনের কাজের জন্য কে জানে কত লোকের উপার্জনের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। লোভের এই নেশা কি কণিকাকে এখানেই থামতে দেবে, নাকি বড় কোনো দুর্যোগের সূচনা হবে? ও এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে?
এত টাকা তোমার কাছে কোথা থেকে এলো? কোথা থেকে এলো মানে? আমার টাকা। ও আচ্ছা, তুমি এত টাকার অধিকারী কবে থেকে হলে? আমার বাবার টাকা চুরি করে বলছো নিজের টাকা? চুপ কর, বুঝেছিস? প্রথম কথা, এটা এটা আমার পরিশ্রমের টাকা। আর দ্বিতীয় কথা, তোর বাবা অতটাও বোকা নয় যে আমাকে ওনার টাকার খোঁজ দেবে। আমারই কপালটা ফুটো যে আমি তোর বাবাকে বিয়ে করেছি। 1 টাকা দেয় না আমাকে খরচার জন্য। তাহলে এক কাজ করো না, আমার বাবাকে ডিভোর্স দিয়ে দাও। আচ্ছা, যাতে আমার অধিকারের টাকাটাও তোরা ভাই বোন মিলে পেয়ে যাস। না, কোনো প্রশ্নই উঠছে না। আমার ভাগের টাকা তো আমি নিয়েই ছাড়বো। কি হয়েছে আমার মিষ্টি বোনের? কি আর হওয়ার আছে দাদা, ওই কণিকা তো শেষ করে দিচ্ছে আমাদের। আরে কি হয়েছেটা কি? দাদা দেখো না, সারাদিন বাইরেও কি করে, আর তারপর বাড়িতে এসে বাবার টাকা চুরি করে, তার উপর মিথ্যে কথা বলে। দাদা তুমি বাবার সাথে কথা বলো না। তুই না কণিকার ব্যাপারে বেশি ভাবিস না, চিল কর না। তুই এত টেনশন নিস না তো। কিন্তু কেন? কারণ ও খুব বিপজ্জনক মহিলা। ওর বিরুদ্ধে বাবা আমাদের একটা কথাও শুনবে না। ওর বিরুদ্ধে আমরা যেটাই বলবো সেটা মিথ্যেই প্রমাণিত হবে, বুঝলি তো? দেখলে কি বুদ্ধিমান তোমার দাদা। কিছু শেখো ওর থেকে, কি বলা উচিত আর কি উচিত নয়, বুঝেছিস? হ্যালো, আরে টেনশন নিস না, আমি আসছি। হ্যাঁ আসছি। ওই আমার বন্ধু একটা প্রবলেমে পড়েছে, আমি একটু আসছি দেখা করে। হ্যালো তানিয়া, রেডি থাকিস, কাল দ্বিতীয় শিকারে বেরোবো। শোনো না, কি হয়েছে? আজকে পাউডারও খুব কম, কোনো রিস্ক না হয়ে যায়। তুই টেনশন নিস না, তাড়াতাড়ি কাজটা সেরেই বেরিয়ে যাব। চল। হ্যাঁ বলুন। 1 মিনিট স্যার। স্যার এই দেখুন স্যার, এটা একাকী পুরুষের সমস্যার সমাধান, যেটা কাপড়কে এমনভাবে ধোয় যে খুব বেশি রগড়ানোর প্রয়োজন হয় না। স্যার ট্রাই তো করুন। কিন্তু আমি তো ওয়াশিং মেশিন ইউজ করি। কি স্যার, আপনিও ওয়াশিং মেশিন ব্যবহার করেন? যে মজা বালতিতে ফেনা করে তাতে কাপড় ডুবিয়ে ওই ফেনা দিয়ে খেলতে লাগে, সেই মজা ওয়াশিং মেশিনে কোথায়? স্যার ডেমো দেখাই? ঠিক আছে, দেখাও ডেমো। স্যার আপনার বাড়িটা খুব সুন্দর। হ্যাঁ তা তো বটেই। বাথরুমে যাই? বাথরুমে যাওয়ার কি প্রয়োজন, আমি এখানেই বালতি নিয়ে আসছি। ঠিক আছে স্যার। দাঁড়িয়ে আছেন কেন স্যার? খুলুন না, শার্টটা তো খুলতেই হবে তাই না?
চল, তাড়াতাড়ি চল। কোথায় যাচ্ছ তোমরা দুজন? কি করেছো তোমরা আমার সাথে? তোমাদেরকে ছাড়বো না আমি, ছাড়বো না তোমাদের দুজনকে, ছাড়বো না, চুপ চুপ চুপ, ছাড়বো না। মরে গেছে তো মনে হচ্ছে। তানিয়া, তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, নয়তো ভেসে যাব। চল চল, তাড়াতাড়ি চল। তুমি কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। তোমরা কমপ্লেন করো, সব ধরা পড়ে যাবে। কি করছো তোমরা? এই ছেলেটাকে আগে কখনো দেখিনি তো। এ করণের বন্ধু অবিনাশ। ও বন্ধু। করণ, আগে কখনো আলাপ করাওনি তো তুমি? হ্যাঁ, তাতে কি হয়েছে? ইনি বাবা, এ আমার স্ত্রী। ড্যাড, দাদা, ডিনার রেডি আছে। চলো বাবা, চলো খাবার খাওয়া যাবে। যদি মুখ খোলার একটু চেষ্টা করেছো না, তাহলে রেপ কেসে ফাঁসিয়ে তোমায় ভিতরে পুরে দেব। ভেবে নাও। অবিনাশ, যতদিন তোমার মন চায় তুমি এখানে থাকো, যতদিন না তোমার প্রবলেম সলভ হয়। প্রবলেম? কিরকম প্রবলেম শোনা? কণিকা এর বাড়িতে একজন সেলস ওম্যান এসেছিল, ও একে অজ্ঞান করে সমস্ত জিনিস নিয়ে চলে গেছে। ও, খুব খারাপ হয়েছে। ঘোর কলিযুগ, আর কি বলবে। সেই থেকে বেচারা খুব অসুবিধায় পড়ে আছে, তাই করণ ওকে এখানে নিয়ে এসেছে। হ্যাঁ তো, ভালোই করেছে করণ। কি হয়েছে বাবা? একটু জল খেয়ে নাও। কিছু কিচ্ছু হয়নি আঙ্কেল, কি হয়েছে তোমার? কিচ্ছু না। করণ, তোমার কি হলো? হ্যাঁ, কি হলো করণ? ও না, কিছু না, ওই ঝাল একটু। আচ্ছা, হ্যাঁ তানিয়া, বল। কণিকা কেউ যদি জানতে পেরে যায় তখন? কি? 1 মিনিট হোল্ড কর। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? এমনিতে কেউ জানতে পারবে না, কিন্তু তুই যা করছিস তাতেই সবাই জেনে যাবে। আমার ভয় করছে, সেই জন্য তোকে ফোন করেছি। তুই এত শান্ত কিভাবে আছিস? মার্ডার করেছি আমরা, মার্ডার। চুপ! এক কাজ কর, গিয়ে চুপচাপ শুয়ে পড়। আর শোন, এই ফালতু কথাগুলো ভাবা বন্ধ কর।
এসব কি করছো? নিজের তেষ্টা মেটাচ্ছি। দেখো, আমার থেকে দূরে থাকো, না হলে আমি করণ আর আঙ্কেলকে সব সত্যিগুলো গিয়ে বলে দেবো কিন্তু। ও, মনে হচ্ছে তোমার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে। ভুলে গেলে নাকি? যদি মুখ খুলেছ না, তাহলে অ্যাটেম্প টু রেপের চার্জে ভিতরে পুড়ে দেব। ভয় পেও না, আমি কাউকে কিছু বলবো না। কি বললে? আর হ্যাঁ, যদি তুমি কাউকে বলার চেষ্টা করো, তাহলে আমি ফটোটা পাঠিয়ে দেব। আর এই ফটোটা দেখে এমনিই সব চিন্তা দূর হয়ে যাবে। বাই অবিনাশ। তানিয়া, কি হয়েছে? মাথা খারাপ হয়ে গেছে নাকি? ঠিক আছে করণ, আমি এখন আসি তাহলে। মম ড্যাডের সাথে দেখা করে আবার আসবো না হয়। বাই অবিনাশ। ওকে দাদা, আমিও কলেজ যাচ্ছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। বাই বাই। এ কি, ও এখানে কোথা থেকে এলো? রিল্যাক্স। শেষ, এবার আর কেউ বাঁচাতে পারবে না। চুপ কর, আমি সব সামলে নিয়েছি, তুই চিন্তা করিস না। পাগল হয়ে গেছো? হ্যাঁ, তোমাকে মাথার ডাক্তার দেখাতে হবে। কেন? আবার এই লাল শাড়ি? কালকে একটা খুন করে এসেছি, সারা রাত ঘুম হয়নি আমার। তোমার জন্য আমি মরবো। আবার কি প্ল্যান বানাচ্ছ? চুপ কর, কিচ্ছু হবে না। তুই আমার সাথে চল। কোথায় যাবো তুই আবার? চল তো আমার সাথে, শোনো। ব্যাগটা নে। আরে কেন? চুপচাপ চল। আরে, আমার ব্ল্যাক কালারের ব্যাগটা কই? আরে কোথায় গেল আমার কালো ব্যাগটা? এটা খুঁজছিলে? তোমার সাহস কি করে হলো আমার আলমারিতে হাত দেওয়ার? সেইভাবে যেভাবে তোমার সাহস হয়েছিল অন্যের আলমারিতে হাত দেওয়ার। করণ, কি সব বলছো তুমি? এবার আসল ব্যাপারটা বুঝতে পারলে তো? কি ভেবেছিলে আমি কিছু জানতে পারবো না? এই লাল শাড়ি পরে সুন্দর করে সেজে বাড়ি থেকে বেরো, কি ভেবেছিলে কেউ কিছু জানতে পারবে না? কি বলতে চাইছো তুমি? মানেটা তুমি খুব ভালো করেই জানো। ব্লাডি সেলস ওম্যান। আজকে এই বাড়িতে তোমার শেষ দিন, প্যাকিং ট্যাকিং করে নাও, খুব মজা হবে। বাবা তোমাকে এই বাড়ি থেকে আর নিজের সম্পত্তি থেকে ধাক্কা মেরে বের করবে। তোমার কি মনে হয়
আমি তোমার এই ফালতু হুমকিগুলোর জন্য ভয় পেয়ে যাব? না না না, কিন্তু অ্যাকচুয়ালি ভয় পাওয়াটা উচিত। আর অবিনাশের সঙ্গে তুমি যা করেছো সবার সেটা জানা উচিত। তুমি নিশ্চয়ই ভাবছো আমি কি করে জানতে পারলাম। আমি না রাতে জল খেতে উঠেছিলাম। ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি আমি তোমাকে অবিনাশের সঙ্গে দেখিনি। তারপর কি, ওকে শুধু জিজ্ঞেস করতে হতো আর ও সবকিছু বলে দেয় আমাকে। এবার শুধু প্রয়োজন ছিল একটা প্রমাণের, যেটা আমি পেয়ে গেছি। প্যাকিং ট্যাকিং করে নাও, অনেক কাপড় জামা নিশ্চয়ই আছে, যেতে হবে তো। করণ, আমাকে ক্ষমা করে দাও। এরপর থেকে এরকম কখনো করবো না, ভুল হয়ে গেছে। আই এম সরি করণ, ক্ষমা করে দাও। ব্যাপারটা কি, এই মিথ্যে কান্না আমার সামনে কেঁদো না, কোনো কাজ করবে না। তুমি সব প্যাকিং ট্যাকিং সেরে নাও, তোমাকে যেতে হবে এই বাড়ি থেকে। না 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 করণ, বাই। করণ প্লিজ, করণ, করণ প্লিজ। আরে তুমি তো পেছন পেছন এখানেও চলে এলে। চলো বেরো এখান থেকে, তোমার মুখটা দেখতে ইচ্ছে করছে না। ঠিক আছে, দেখো না। আর এমনিতেও আজকের পরে আমার মুখটা দেখার সুযোগ তুমি পাবে না। মানে কি করে এবার? আমার টাকার ব্যাগটা কোথায় রেখেছে ও? হ্যালো তানিয়া, শোন, এক্ষুনি আমার বাড়িতে আয়। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আয়। আরেকজন নিরীহ মানুষ কণিকার লোভের শিকার হলো। ওর হাতে আরেকটা প্রাণ চলে গেল, ঠিক যেন বাঘ রক্তের স্বাদ পেয়ে গেছে। কিন্তু করণের জীবনটা কি বাঁচানো যেত? হয়তো যেত, যদি করণ ঠিক সময়ে কঠিন পদক্ষেপ নিত আর নিজের বাবাকে ফোন করে কণিকার বিষয়ে সত্যিটা জানাতো, তাহলে হয়তো আজও বেঁচে থাকত। কিন্তু নিরীহ করণ তো কণিকার আসল আর ভয়ঙ্কর রূপের ব্যাপারে কিছুই জানত না। আর কণিকা এই ভালো মানুষেরই সুবিধা নিল। ও সব সময় এটাই চেষ্টা করেছিল ওর সত্যিটা যেন কখনো কারুর সামনে প্রকাশ না পায়। রমাকান্তকে বিয়ে করা আর বাড়ি বাড়ি গিয়ে পাউডার বেচা, এটাও কেবলমাত্র টাকার জন্যই করেছিল, ভেবেচিন্তে করা একটা ষড়যন্ত্র। করণের মতো আরো কোনো নিরীহ মানুষের জীবন কি এভাবেই শেষ হবে? কণিকার এই দুরকম রূপ আর আসল ভয়ঙ্কর চেহারাটা কখনো কি কারোর সামনে প্রকাশ পাবে? চলুন দেখি। কি হয়েছে কণিকা? তানিয়া, ওই করণ আমাদের ব্যাপারে সব জেনে গেছিল। আমি ওকে আমি কি? আমি ওকে মেরে ফেলেছি। কি করলে এটা তুমি? আমার তো হাত পা কাঁপছে। আর আমরা বাঁচবো না। কি হবে এবার? তুই চুপ কর, কিচ্ছু হবে না। তুই এই টাকার ব্যাগটা নে, আর শোন, আমি ঠিক যা বলবো সেটাই করবি। সবার এটাই মনে হবে যে বাড়িতে চুরি হয়েছে। আর একটা কথা মন দিয়ে শোন,
পুলিশ যদি সেলসম্যানের ব্যাপারে কিছু জিজ্ঞেস করে তুই বলবি তোর বাড়িতে ওরা এসেছিল, কিন্তু তুই দরজা খুলিসনি। বুঝেছিস তুই? ঠিক আছে। ঠিক আছে, এবার যা তুই। আরে যা। কারণ তোর কি করে এইসব হলো? হে ভগবান, আমার ছেলেকে কে মেরে ফেলেছে? যদি চুরি করার হতো তাহলে টাকা নিয়ে যেতিস। ওকে মারার কি প্রয়োজন ছিল? একজন সেলসম্যান রয়েছে যে বিভিন্ন জায়গায় গিয়ে এইসব কাজগুলো করছে। ওদের দুজনের জ্ঞান ফিরে এসেছিল বলে হয়তো মরতে হলো। জানি না এরা কারা। খুব তাড়াতাড়ি ওকে আমরা ধরে ফেলবো। কোন মহিলা? ওই যে ওয়াশিং পাউডার বিক্রি করছে, যে লাল শাড়ি পরে। সে তো আমার বাড়িতেও এসেছিল, কিন্তু আমি দরজা খুলিনি। তাহলে আমার সাথেও এরকম হতো? ভয় পাবেন না, খুব তাড়াতাড়ি ওকে আমরা ধরে ফেলবো। আচ্ছা, এখন আমরা আসি। আমার ছেলেটার কি হয়ে গেল? দেখো, তুমি টেনশন করো না। এরকম করলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। চলো, তুমি ভিতরে চলো। অবিনাশ দাদা? না, অবিনাশ এই কাজ কখনো করতে পারে না। অবিনাশ দাদা, দাদা আমি তোমার আর কণিকার সব ভিডিও দেখে নিয়েছি দাদার ফোনে। হ্যাঁ দাদা, এই সব কিছু কি? এই সব কিছুই কণিকা করেছে? হ্যাঁ। ছি! এটা তো ওই কণিকার শাড়ি, কিন্তু এটা এখানে এলো কি করে? আর ওই কণিকা এই রুমে কি করতে এসেছিল? কোথাও কণিকাই আমার দাদাকে। ওসব পরে চেক করিস। কে এলো আবার? তুমি তো বলেছিলে এই সময় কেউ আসবে না। তুই একটু বেশি ভয় পাস। কুরিয়ারের লোক এসছে হয়তো। এই সময় এর বাড়িতে কে আসবে? আমি একটা কাজ করছি, আমি দরজাটা খুলতে যাচ্ছি। ওরা ভাববে আমি ওর বউ। হ্যাঁ, চল। আমার দাদাকে মেরে ফেললে কিসের জন্য? টাকার জন্য? এত বড় প্রতারণা করলে আমার বাবার সাথে। এত কিসের টাকার লোভ তোমার বলো তো? ডার্লিং, চুপ করো তুমি। তুমি কথা বলবার যোগ্যই নাও যে তোমার সঙ্গে কোনো কথা বলবো। দোষটা আমারই ছিল, তার ফল আমার ছেলে ভোগ করলো। যদি আমার ছেলে মেয়েদের কথা আমি আগে মানতাম তাহলে এইরকম দিন আমাকে দেখতে হতো না।
অ্যারেস্ট হার। ডার্লিং, আই এম সরি, প্লিজ ওদেরকে বোঝাও না, আই এম সরি। বেলাগাম ঘোড়াকেও কিন্তু লাগাম পরানো যায়, তবে কণিকা আর তানিয়ার মতো মহিলাদের যায় না। এদের লোভই এদের সর্বনাশ ঘটালো। কণিকার টাকার লোভ ওকে বেশি দিন বাড়িতে বসে থাকতে দেয়নি। বাড়িতে একটা মৃত্যু ঘটে যাওয়ার পরেও ও লোভের বশে বেরিয়ে পড়ল, কিন্তু অবশেষে জিয়ার বুদ্ধিমত্তার কারণে ওর সত্যিটা প্রকাশ পেয়েই গেল। করণও যদি এরকমই বুদ্ধি খাটাতো তাহলে আজ হয়তো বেঁচে থাকতো। কণিকা নিজের সৌন্দর্যের মোহে ভুলিয়ে অনেককেই লুট করেছে, কিন্তু একদিন এটা শেষ হতোই। আর শুধু তো কণিকাই নয়, কণিকারই মতো আরও কে জানে এমন কত মানুষ আছে যারা সেলসের ব্যবসার নাটক করে মানুষকে লুট করে। তবে হ্যাঁ, তা বলে সবাই একরকম হয় না। এই ব্যবসায় অনেক সৎ মানুষও আছেন যারা এই ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। আর সেই জন্য সবাইকে একই নিক্তিতে মাপাটা ঠিক হবে না। যদি আমরা সবাইকেই সন্দেহ করতে শুরু করি তাহলে কে জানে কত মানুষের বাড়িতে আর হয়তো হাঁড়ি চড়বে না। তাই নিজের চোখটা অবশ্যই খোলা রাখুন, আসল আর নকলের তফাৎটা বোঝার চেষ্টা করুন, আর এই ধরনের অপরাধের শিকার হওয়া থেকে বাঁচুন। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।